নীলের কোমর থেকে পিস্তল বের করে নয়নের কপাল সোজা তাক করলো, তারপর আবার নামিয়ে আরেকটি সিগারেট জ্বালিয়ে টানতে থাকে নিলয়। নয়ন, অর্ক আর মিমি এরা ছিল নিলয়ের সবকিছু। নিলয়কে নিয়ে এরা তিনজন খেলেছিল, তাই আগে মিমিকে মারে, এখন নয়নকে তারা খুঁজে পেয়েছে। নিলয় সিগারেট নিভিয়ে প্রশ্ন করে, অর্ক কোথায়? জানি না ভাইয়া। দেখ নয়ন, তুই ভালো করে জানিস আমি মিথ্যা বললে কি করতে পারি। ভাইয়া আমি সত্যিই জানি না। আমার সাথে ওই ঘটনার পর থেকে আমরা তিনজন যোগাযোগ অফ করে নিজেদের মতন করেছিলাম। বিশ্বাস করো মিমি, যে মারা যাবে মানে তুমি যে ওকে মেরে ফেলবা, আমি কখনোই তা বিশ্বাস করতে পারিনি। পত্রিকা পড়ে জেনেছিলাম। নিলয় জোরে একটি চড় দেয় নয়নের গালে। নয়ন কাঁদতে থাকে। নিলয় আবারও একটি সিগারেট জ্বালায়, ধোঁয়া উপরে ছাড়তে ছাড়তে বলে, আমাকে পিছন থেকে এসে না মারলেও পারতি, সামনে থেকে কেন মারিস নাই? মরার আগে জানতে পারতাম তোরাও সাহসী। কিন্তু কি জানিস, আমি মরিনি, উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে। কিন্তু তুই? ভাই আমার নিলয় আর কিছু বলার সুযোগ দেয় না। ঠাস ঠাস করে তিনটে গুলি চলল। চারিপাশের গাছের পাখিগুলো যেন উড়ে চলে গেল। নিলয় উচ্চস্বরে হাসল। নিলয়ের মনের আক্ষেপণা থেকে একটি কাঁটা উঠে গেল। নিলয়, লাশটা ফেলে দে। ওরা সবাই লাশটাকে নিয়ে চলে গেল। নিলয় ঘুরে গাড়িতে উঠতে যাবে, তখনই চোখ পড়ে কেউ একজন জোরে দূরে হেঁটে যাচ্ছে। গায়ে কালো পোশাক, সাদা একটি ওড়না মাথায়। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটি মেয়ে। আর নিলয় জানে মেয়েটি সেই মেয়ে নিলয়কে যে ফলো করে। নিলয় জোরে চিৎকার করে বলে, যে দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে, কে তুমি? দাঁড়াও বলছি। মেয়েটি দৌড়াতে থাকে। এক সময় আড়ালে চলে যায় মেয়েটি। নিলয় দৌড়ে সেখানে আসে, কিন্তু কাউকেই সে খুঁজে পেল না। নিলয় চারপাশটা ভালো করে খুঁজে নিল, কিন্তু কেউ নেই সেখানে। হুট করেই আগন্তুক মেয়েটি যেন উবে গেল। আচ্ছা মেয়েটাকে কি চাইও? কেন সে প্রতিটা খুনের আগে আমাকে ফলো করছে, সবকিছু দেখছে? আচ্ছা এটার জন্য কোনো সমস্যা হবে না তো? সেই মেয়ে মনে হচ্ছে মেয়েটার জন্য সমস্যা হবে ভাইয়া। হতে পারে, তবে সমস্যা এখন হবে না, অনেক পরে হবে। কেন ভাইয়া, সমস্যা হতে পারে কেন? না হবে না, যদি হতো তাহলে মেয়েটা এতদিনে কোনো না কোনো সমস্যা করে দিত। এখন অফ আছে, তার মানে মেয়েটা আমাদের পেছনে শেষ অবধি পড়ে থাকবে। কেবল জানতে হবে সে কি চায়। গেল রাত 2টা বাজে। নিলয় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। বিছানায় চোখ পড়তেই দেখে নেহা বিছানার উপর পায়ের উপর পা বিছানায় চোখ পড়তেই নেহা বিছানায় চোখ পড়তেই নেহা বিছানায় চোখ পড়তেই দেখে নেহা বিছানার উপর পায়ের উপর মাথা দিয়ে দরজার দিকে চেয়ে আছে। নিলয় ধীর পায়ে হেঁটে যায়। নেহা নিলয়কে দেখেই সোজা হয়ে বসে। নিলয় বলে, কি হয়েছে নেহা, এখনো ঘুমাওনি? না। কেন, শরীর খারাপ করছে? না। তাহলে? নেহা চুপ হয়ে যায়। নেহা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ নিলয়কে নিয়ে দেখা একটি বাজে স্বপ্ন নেহার ঘুম ভেঙে যায়। নেহা স্বপ্নে দেখে নিলয়কে অনেকেই ঘিরে রেখেছে। চারিপাশে অস্ত্র নিয়ে অনেক ছেলে দাঁড়িয়ে। সাথে খেয়াল করে চারপাশে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে আছে স্নাইপারের বন্দুক। সাথে খেয়াল করে চারপাশে উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে স্নাইপারের বন্দুক। হঠাৎ একটি গুলি চলল, আর সেই গুলিটা এসে লাগে নিলয়ের ঠিক বুকের বাপাশে। নিলয় ছিটকে পড়ে পিছনে। নিলয় চোখ বন্ধ করার আগে জোরে নেহা বলে ডাক দেয়। তখনই নেহার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টা বাজতে এখনো 10 মিনিট বাকি। তারপর নেহা চোখ খুলে তাকিয়ে দেখে নিলয় বিছানায় নেই। বুকটা আরও কেমন যেন ছ্যাদ করে ওঠে। আর কিছু সময় পর নিলয় প্রবেশ করে ঘরে। নেহা কথা বলো না কেন? কি আপনাকে যদি একটা রিকোয়েস্ট করি, রাখবে? রিকোয়েস্ট? নেহা বসা থেকে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে ব্যালকনির কাছে গেল। নিলয় ওর পিছন পিছন গেল। নেহার উপর নিলয় হাত রাখলো। নিলয় বলল, কি রিকোয়েস্ট বলো আমাকে। আপনি এসব ছেড়ে দেবেন? কোন সব? মাস্তানি। প্লিজ এসব মাস্তানি ছেড়ে দিন।
এসব কিছু একদমই খারাপ। আপনি এসব থেকে নিজেকে বের করে নিন। নিলয় কিছু বলে না। নেহার হাতের উপর থেকে নিলয় হাত সরিয়ে নিল। নেহা নিলয়ের দিকে তাকালো। নিলয় বাইরে তাকিয়ে আছে। জোরে একটি দীর্ঘশ্বাস ফেলে নিলয় বলল, লাইনে একবার যে প্রবেশ করে সে বের হতে পারে না। কেন পারে না? পারে, মৃত্যু দিয়ে। আপনার কিছু হবে না, আমি আছি তো আপনার সাথে। নিলয় হাসলো। নেহা নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছে। কেন নিলয় হাসলো নেহা তা জানে না। কেবল চুপ করে নিলয়ের হাসির কারণ খোঁজার চেষ্টা করলো নেহা। নিলয়ের বিদঘুটে হাসির কারণ নেহা একদমই বুঝতে পারল না। নেহা বলে, হাসছেন কেন? আমি কি হাসির কিছু বললাম? বলেছ। মানে? তোমার মতো সেম কথা মিমিও আমাকে বলেছিল এখান থেকে 3 বছর আগে, কিন্তু সে আজ নেই। থাকতো যদি আপনি তাকে মেরে না ফেলতেন। আসলেই আপনি একজন মাস্তান, আপনি একটা খুনি। আবার হাসছেন? নিলয় আবারও চুপ হয়ে যায়। নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয়ের চোখে পানির স্পষ্টতা নেহা বেশ ভালো করেই লক্ষ্য করেছে। তবে কি নিলয়কে আমি কষ্ট দিয়ে ফেললাম? আচ্ছা, সরি বলবো। নেহা মনে মনে কথাগুলো বলে ফেলল। নেহা নিলয়কে সরি বলতে যাবে, তখনই নিলয় বলে ওঠে, আমি খুনি, আমি মাস্তান। জানো কেন মাস্তান? তাহলে শোনো। নিলয় আবারও থেমে যায়। দরজার কাছে কয়েকজন লোকের পায়ের শব্দ শুনতে পায় ওরা। নিলয় ঘুরে তাকিয়ে দেখে রাফাত, মাসুম, সিয়াম আর রুদ্র দাঁড়িয়ে। ওরা এই সময় এখানে কেন? নিলয় তা জানতে চাওয়ার আগেই রুদ্র বলে, ভাইয়া আজ যে পিছু নিয়েছিল আমাদের, তার খোঁজে আমরা গিয়েছিলাম সেখানে। আসলে তুমি চলে আসার পরে আমরা 4 জন যাই আর ওইখানে একটা জিনিস পাই, তাই ভাবলাম সরাসরি তোমার সাথে দেখা করে আসি আর এটা দিয়ে আসি। রুদ্র পকেট থেকে একটা নূপুর বের করে। নিলয় এগিয়ে যেয়ে এটা হাতে নেয়। নতুন একটি নূপুর। নিলয় এবার পুরোপুরি শিওর হয় এটা একটি মেয়ে। কিন্তু কে সে? কি চাই? নিলয় মনে মনে বলে। সেই সময় মাসুম বলে, তোরা এখন যা, অনেক বাজে। ভাইয়া বলো না প্লিজ, আমরাও শুনি। অন্যদিন প্লিজ ভাইয়া। শোন, ছোট্ট একটি ছেলে ছিলাম। বাবা ছিল রিক্সা চালক। ছোটবেলায় জানতে পারি আমার নানা, নানু আর দাদা দাদিরা আব্বুকে মেনে নেয়নি, কারণ ওনারাও প্রেম করেছিল, একে অপরকে ভালোবাসতো। বাবা ছিল আমার মায়ের পরিবারের থেকে খুব গরিব, তাই নানা আর নানিরা মেনে নেয়নি, আর দাদা দাদিরা মেনে নেয়নি। কে বা কারা আমার মাকে নিয়ে বাবাদের পরিবারে উল্টাপাল্টা বোঝায়, তাই বাবা আর মা পালিয়ে চলে আসে বড় চাচার কাছে। বড় চাচা সবার থেকে আলাদা থাকতো, সেখানেই থাকতাম আমরা। একদিন অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি আর মা বড় চাচার সংসারে থাকতে শুরু করি। একদিন রাতে একটা চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। শুনতে পাই, ওই তুই দিবি কিনা বল, থাকোস তো আমার সংসারে। আমি টেকা না দিলে খাইতে পারবি না, আমি কিছু না দিলে পরনে কিছুই পাবি না। স্বামী নাই তোর, আর আমার বউ মইরা গেছে। প্রতিদিন রাত্রে আমার সাথে শুলে তোর কি ক্ষতি হবে শালি? না ভাইজান, আমি মইরা গেলে এটা হইব না। নিলয় বড় হইছে, এইটা অন্যায়। রাখ বেটি, তোর অন্যায় নিজের ইচ্ছায় দিলে ভালো, না হলে তোর লগে এখন জোর করতে হইব। শালির রাগ দেখো। আমি দৌড়ে আসি ঘরের মধ্যে, চাচাকে আটকাতে চেষ্টা করি, কিন্তু আমাকে তিনটি খুব মারে আর বলে, শোন শালি, তুই যদি প্রতি রাতে আমার লগে শুইবি না, হইলে তোর এই ছেলেকে মাইরা ফেলবো। আমি মায়ের দিকে তাকাই। মা আমার দিকে চোখ বহরা পানি নিয়ে চাই থাকে। তারপর চাচা আমাকে লাথি দেয় এই পেটে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই বাহিরে। যখন জ্ঞান ফেরে তখন বাহিরের উঠানে নিজেকে পড়ে থাকতে দেখি। ভোরের আলো চারিদিকে তখন ছড়িয়ে পড়েছে। চাচা মায়ের ঘর থেকে বের হয়। চাচা আমাকে উঠতে দেখে বলে, ওই শুনবে ছেলে, এইটা যদি কারো কইছিস তাহলে তোর মাকে মাইরা ফেলবো। যা কুত্তার বাচ্চা। আমি দৌড়ে মায়ের ঘরে যাই। মাকে বিছানায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখি। মায়ের চোখে পানি টলমল করে, তবুও মা আমাকে বুঝতে দেয় না মায়ের কষ্ট। আমাকে স্কুলে পাঠায়, আমি পড়াশোনা করি। এভাবেই কাটে আমার সময়। আমি 5 থেকে 6-এ উঠি। রাতে পড়ছি স্কুলের পড়া। বাংলা আমার মাতৃভাষা, বাংলাদেশ আমার প্রাণের দেশ, দেশকে ভালোবাসতে হবে।
চাচা আসে, বইগুলো আমার হাত থেকে কেড়ে নেয়, ছুঁড়ে ফেলে বাহিরে, আমার গালে কষে চড় দেয়। আমি পড়ি মায়ের কোলে। চাচা বলে, শুন বেটি পুলার আর পড়ান লাগবো না, আমার ছেলে রাকিব শহরে কাজ কইরা টাকা পাঠাবো, আর তোর বসিয়া বসিয়া খাইবি তা হইবে না। তোর ছেলের একটা কাম খুঁজিয়া দিতে খাওয়াতে আর পারবো না। ভাইজান, ওর মাথার ব্রেন অনেক ভালো, ও পড়তে চায়, ও পড়ুক না ভাইজান। চুপ, আমার উপরে কথা বলিস? তোর যা কইছি এইটারে কর, না হলে দুইটারে খুন কইরা ফেলামো। মায়ের দিকে তাকিয়ে থাকি আমি। মা আমাকে বোঝায় শহরে আসার জন্য। এই শহর, যে শহরটাকে আমি চিনতাম না কখনো, অচেনা শহরে আসি আমি খুব কষ্ট করে। এসে দেখি রাকিব ভাই শহরের একজন বড় চাঁদাবাজ। ছোটোখাটো দোকানে চাঁদাবাজি করে তার দিন চলে। আমাকে দিয়েও চাঁদাবাজি করাতে শুরু করে। একদিন টাকা কম আনতে পারি, আর সেদিন রাকিব ভাই আমাকে প্রচণ্ড মারে, বুকে লাথি মেরে গালি দেয় আমার মাকে নিয়ে। আমি কাঁদতে থাকি। সেদিনই একটা মজার ঘটনা ঘটে। আমার বয়সের একটি ছেলে সিফাত এসে রাকিবকে গুলি করে মেরে দেয় আমার চোখের সামনে। সেদিন খুব খুশি হয়েছিলাম আমি। সিফাতকে নিয়ে গ্রামে আসি মাকে দেখতে, আর এসে শুনি আমার মা হাসপাতালে। দৌড়ে যাই সেখানে। মায়ের ক্যান্সার হয়। টাকার অভাবে মা মারা যায় আমার সামনে। আমার মুখের দিকে তাকিয়ে মা চোখ বন্ধ না করে মারা যায়। অ আ ক খ এ বি আলিফ বা অক্ষর চিনিয়ে দেওয়া মায়ের কোমল হাত আমি তখনও ধরে থাকি। চাচার মুখটা আমার চোখের সামনে ভাসে। রোজ রাতে তাকে ব্যবহার করে ফেলে রেখে যেত কুত্তার বাচ্চা চাচা। সিফাতের থেকে পিস্তল হাতে চাচার বাড়িতে যাই। উনি মদের নেশায় মত্ত। আমাকে দেখে বললেন, আরে নিলয়, তুই কখন এলি বাবা? আমার মা কেন মরে গেল? ও তোর মা? দেখ, কোনো পুরুষের লগে খারাপ কাজ করতে যে মরেছে। তোর মা তো ভালো না বাবা, আয় আমার কাছে আয়। কুত্তার বাচ্চা, তোকে আমি। বলেই পিস্তলের লাস্ট 3টে গুলি চাচার বুকে ঢুকিয়ে দেয়। চাচা সেখানেই মারা যায়। তারপর চলে আসি আবার শহরে। সিফাত আর আমি বড় হতে থাকি। মাস্তানি করে পেট চালাতাম। আস্তে আস্তে আশরাফ সাহেবের সাথে পরিচয় হয়। উনি তখন ছোট মাপের নেতা। ছোটোখাটো চোরা চালান করত তিনি তখন। আমাদের দ্বারা আস্তে আস্তে বড় করে রাজনীতি করে। ওনার মাধ্যমে আমি আর সিফাত আবার পড়াশোনা করি আর মাস্তানি করি। কিন্তু আশরাফ ছাড়াও আমার আর সিফাতে একসাথে একটি গ্যাং তৈরি হয়, যা আশরাফ কখনোই জানে না। সেই গ্যাংয়ের কাজ হলো প্রমাণ না রেখে খুন করা। নীলয় চুপ হয়ে যায়। সবার দিকে তাকায় একবার। সবাই নিলয়ের দিকে তাকিয়ে থাকে। মাসুম, সিয়াম আর রাফাত আর রুদ্রের মনে প্রশ্ন জাগে, সিফাত তাহলে কোথায়? আর নেহার মনে প্রশ্ন জাগে, মিমি আবার কোথায়? নিলয় ধপ করে বসে পড়ে। ঢাকা ভার্সিটিতে তখন ড্রাগস ব্যবসা চলতো খুব। আশরাফ সাহেব তখন এই ড্রাগস বন্ধ করার কাজ করত। তবে তিনি তা বন্ধ করতে পারতো না, তাই আমাকে পাঠায় সেখানে ড্রাগস সেখানে বন্ধ করতে। আর তখনই মিমির সাথে আমার পরিচয় হয়। মিমিকে আমি ভালোবেসে ফেলি। অবশ্য তাকে আমি চড়াতে চাইনি আমার জীবনে, কিন্তু সে আমারকে নিজেই ভালোবাসে। একসময় আমরা বিয়ে করি। আশরাফ সাহেব এই বিয়েতে মত না দিলেও পরে মেনে নিয়েছিল। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি, সিফাত, অর্ক আর নয়ন একটি মিশন শেষে ঘরে ফিরতেই শুনতে পাই, আর কিছুদিন সময় দেন স্যার, আর প্রমাণ নিয়ে সব একটা। না স্যার, আমার কোনো সমস্যা হচ্ছে না। নিলয় তো একটা পাগল, আমাকে ভালোবেসে যে একদম অন্ধ। সিফাত একটু চালাক, তবে আগে ওকে ফায়ার করে মেরে দেব। পিছনে ঘুরে মিমি কার সাথে কথা বলছিল আমি আর সিফাত দরজার কাছে দাঁড়িয়ে শুনতে পাই। মাথাটা রাগে কেমন যেন ছিম দিয়ে ওঠে। মিমি ঘুরে তাকিয়ে দেখে আমরা দাঁড়িয়ে আছি। কেমন যেন একটা অচেনা রক্ত গরম অনুভূতি সারা শরীর বয়ে যেতে লাগলো। আমাদের দেখে সে বলল, আরে তোমরা কখন এলে? ও, তা কোথায় গিয়েছিলে? আমাদের থেকে তুমি বেশি জানো আমরা কোথায় গিয়েছিলাম। কি বলছো এগুলো? আমি জানবো মানে? আমি গিয়ে মিমিকে কষে একটা চড় দিলাম। সাথে সাথে আমার লোক আমার দিকে পিস্তল তাক করে ধরে। সিফাত আর আমি চমকে যাই। পিছনে তাকিয়ে দেখি ইমরান আর অর্ক আমাদের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। অর্ক, কি করছিস ভাই? পিস্তল নামা। সিফাত
ঘুরে অর্ককে লাথি দেয় আর সাথে সাথে মিমি সহ আরো কয়েকজন ছেলে গুলি করে উপর থেকে সিফাতের উপর। স্নাইপার যা আমি ব্যবহার করে। ওরা সবাই আমার লোক ছিল, কিন্তু গোপনে কাজ করতো মিমির উপর। আমি বসে পড়ি। মিমি আমার সামনে বসে একটি চেয়ারে, পায়ের উপর পা তোলে। মিমি একটি সিগারেট জ্বালায়, ধোঁয়াগুলো আমার মুখের উপরে ছেড়ে দিয়ে বলে, মিস্টার নিলয় সাহেব, তোমাকে ধরার জন্য অনেক প্ল্যান করতে হয়েছে। মনে পড়ে আমাকে ভালোবাসার পর আমাকে কয়েকজন লোক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেদিন অর্ক আর নয়ন আমাকে সেভ করে। তুমি আসবে ঠিক সেই সময় ওরা আমাকে ওদের থেকে বাঁচাবে। আসলে আসলে এটাই প্ল্যান, তোমার দলের ওদের দুজনকে ঢোকানোর। আর যারা আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তারাই আমারই লোক। সেদিন কাঁদতে কাঁদতে তোমাকে জড়িয়ে ধরে বলেছিলাম, এসব মস্তানি ছেড়ে দাও, কি হবে এইরকম জীবন, চলো না দুজন সুখে বাঁচার চেষ্টা করি। সেদিন তুমি ছাড়ার কথা বলেছিলে, আর সেই সুযোগটাই আমার দরকার ছিল। আসলে আমরা হচ্ছি পুলিশ অফিসার, এখানে যারা যারা কাজ করে তোমার হয়ে সবগুলোই পুলিশ অফিসার। বোকা নিলয়। আমি কথাগুলো শুনে রাগে কাঁদতে লাগলাম। আমি উঠে যখন মিমিকে মারতে যাব তখন অর্ক আমার মাথায় বাড়ি। আমি ঘুরে অর্কের দিকে যেতে থাকি, তখনই নয়ন আমাকে গুলি করে। গুলিটা এসে লাগে পেটে। মিমি হাসতে থাকে। সে বলে, তোর মতো আবর্জনা বাঁচলে সমাজের ক্ষতি, সরকারের ক্ষতি। জেলখানাতে গেলে সরকার তোকে কত খেতে দেবে, কত খরচ। এর থেকে তোর বাঁচার কোনো দরকারই নেই। স্যার বলেছিল তোকে ধরিয়ে নিয়ে যেতে, কিন্তু তোকে তো ভালোবাসি আমি, তাই ভালোবাসা প্রকাশ করলাম একটু। অর্ক আমাকে গুলি করে। আমি হেসে উঠি। ওরা সবাই আমার হাসির দিকে তাকিয়ে থাকে। আমি শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পায়ের জুতো থেকে পিস্তল বের করে মিমিকে গুলি করি। মিমির গুলি লাগে সোজা হাতে। তারপর মিমি, অর্ক আর নয়ন আমাকে গুলি করে। আমি পড়ে যাই। আর কিছু মনে ছিল না আমার। যখন জ্ঞান ফেরে তখন দেখি, যখন চোখ মেলে তাকালো নিলয় তখন সকাল হয়ে গেছে। বেশ খানিকটা সময় হলো। ভাঙা জানালা বেয়ে বাইরের হলদে রোদ ভেজা ছ্যাঁতছ্যাঁতে ঘরে এসে পড়ছে। মাথাটা তখনও ঝিম ধরে আছে ওর। মাথার পেছনে বেশ ব্যথা অনুভব করলো নিলয়। হাতে পায়ে অনেক জায়গাতে ব্যান্ডেজ দেখে সে ব্যথায় কেমন যেন সব কোকিয়ে উঠতে লাগলো। সে ঠিক কোথায় আছে তা জানার চেষ্টা করলো। আধো আলো অন্ধকারময় ঘরের চারিদিক একবার তাকালো সে। তেলাপোকাকে চারিদিক যেন যুদ্ধ বাঁধিয়েছে। ছোট একটি চেয়ার ঘরের এক কোণাতে পড়ে আছে, যার একটি পায়া অকেজো। কিন্তু আমি কোথায়, কিভাবে এলাম এখানে, কেন এলাম? কথাগুলো বিড়বিড় করে বলল ও কয়েকবার। ঠক 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 কে যেন খুব বিচ্ছিরিভাবে দরজায় কড়া নাড়ছে। ধরফড় করে বিছানা থেকে উঠে বসলো নিলয়। কয়েকদিন ধরেই সে আধা মরা অবস্থায় পড়েছিল। হঠাৎ ঘুম ভাঙার কারণে নিলয় মনে করতে পারল না সে এইরকম ময়লা আলো বাতাসের অপ্রতুলতা যুক্ত দুর্গন্ধময় পরিবেশের একটা চার দেয়ালের কুঠুরিতে কি করছে। তার মাথার নিচে তেল চিটচিটে বালিশ আর গায়ে চাদর দাগযুক্ত হলদে সাদা রঙের চাদর থাকার কারণটাও তার মনে এলো না। কেবল মনে পড়ল কে বা কারা তাকে একবার নিলয় বলে ডাক দিয়েছিল। সাথে সাথে চোখের সামনে ভাসতে লাগলো সিফাতের রক্তাক্ত নথর দেহটা। নিলয় এই রুমে নিজে আসেনি, তাকে মাথায় জোরে লোহার রড দিয়ে মেরে এখানে আনা হয়েছে। নিলয়কে আহত করে মিমিরাও চলে যায়। তারপর কয়েকজন লোক এখানে তাকে ধরে এনেছিল। নিলয় জানে না তারা কারা ছিল, কেবল তার মুখ দিয়ে অনবরত লালা বের হচ্ছিল। বিছানা ছেড়ে উঠতেই নিলয় আহ বলে শব্দ করে উঠল। পায়ের সাথে কিছু একটা লেগে ব্যথায় কোকিয়ে উঠল নিলয়। কারণ তার সারা শরীর ব্যথা। লং চেইন বুট, কনভার্স এর সাথে চেইনের মধ্যে লুকিয়ে রেখেছে 2 পয়েন্ট ক্যালিফায়ার পিস্তল। সেই পিস্তলের মাথা পায়ে লাগতেই ব্যথায় আহ করে উঠে নিলয়। এটি সে তার নিতান্তই আত্মরক্ষা বা প্রয়োজন ছাড়া ব্যবহার করে না, কিন্তু এটা দিয়ে সে মিমিকে মেরেছিল। আবার এটা কিভাবে তার কাছে এলো? অসহ্য একটা যন্ত্রণায় তার নিজেকে কেমন যেন খাঁচার ভিতর আটকে পড়া নখদন্তহীন সিংহ মনে হলো।
কিন্তু এটা দিয়ে সে মিমিকে মেরেছিল, আবার এটা কিভাবে তার কাছে এলো? অসহ্য একটা যন্ত্রণায় তার নিজেকে কেমন যেন খাঁচার ভিতরে আটকে পড়া নখত দ্বন্দ্বহীন সিংহ মনে হলো, যার শুধু ক্ষমতায় কেড়ে নেওয়া হয়নি, বরং একই সাথে কেটে নেওয়া হয়েছে তার গর্ভের কেশর। ওইদিকে তখনও দরজায় কড়া নাড়ার শব্দ বেজেই চলেছে। যখন সে বিছানা ছেড়ে উঠবে তখনই পিস্তলটি তার পায়ে লাগে, তাই আহ বলে শব্দ করে যায়। চেইন খুলে হাতে তুলে নেয় পায়ের বুটে থাকা পিস্তলটি, তারপর সন্তর্পণে দরজার কাছে যেয়ে দরজার কি হলে চোখ রাখল নিলয়। তারপর কড়া গলাতে জিজ্ঞাসা করলো কে। ওপাশ থেকে জবাব এলো, মামা আমি মঈন, তোমার জন্য সকালে খাবার আনছি। নিলয় বেশ চমকে যায়, নিজেকে সামলে দরজার কি হলে চোখ দেয়। সামনে সে আরো 3 জন লোককে দেখতে পায়, রাজেশ, জসিম আর রাকিব ডাক্তারকে। নিলয় দরজা খোলে। মানে তোরা? আর আমি এখানে কেন? কিভাবে এলাম? নিলয়ের কোনো প্রশ্নের জবাব কেউ দিল না। রাকিব নিলয়কে ভেতরে নিয়ে যায়, বিছানাতে শুয়ে দিতে দিতে রাকিব বলে, তোকে না বলেছিলাম এসব আগে থেকেই ছেড়ে দিতে? কথা তো শুনবি না। তোর জন্যই সিফাত আমাদের ছেড়ে চলে গেল। তোদের এই মাস্তানির জন্যই নীলাকে আর খুঁজে পাওয়া গেল না। আর কাকে কাকে হারাতে হবে বলবি আমাকে? রাকিব, নিলয়, নীলা আর সিফাত সমবয়সী বন্ধু ছিল। রাকিব থাকতো নিলয় আর সিফাতদের বস্তির পাশে একটি ছোট্ট বাড়িতে, আর নীলা থাকতো রাকিবদের বাড়ির পাশে। তার 4 জন বন্ধু ছিল, কিন্তু নীলা জানতো না নিলয় আর সিফাত গ্যাং চালায়। রাকিবের বাবা ছিল স্কুল মাস্টার, আর নীলার বাবা ছিল বড় ব্যবসায়ী। তবু 4 জন বন্ধু হয় কাকতালীয়ভাবে। রাকিবের বাবার স্বপ্ন ছিল রাকিবকে বড় ডাক্তার বানাবে, কিন্তু কয়েক বছর আগে রমেশ নামের এক বিল্ডারের কারণে রাকিবের বাবা খুন হয়। কারণ রাকিবদের বাড়ির জমি ও বস্তির জমি সে কেড়ে নিতে চেয়েছিল। রাকিবের বাবা বাধা দেওয়াতে রমেশের লোক তাকে গুলি করে মারে। পরে নিলয় আর সিফাত রমেশকে সহ ওদের গ্যাং এর সবাইকে মেরে ফেলে। আর এই কারণেই নিলয় রাকিব আর সিফাতের থেকে দূরে থাকতে শুরু করে। একসময় নীলার বাবা নীলাকে নিয়ে কোথায় জানে চলে যায়। পরে রাকিবও তাদের গ্যাংয়ে যোগ দিতে চেয়েছিল, কিন্তু নিলয় তা হতে দেয়নি। রাকিবের বাবা স্বপ্ন নিলয় পূরণ করে। এই কারণে নিলয়ের কিছু হলে রাকিব সবার আগে চলে আসে। কখনোই তুই মাস্তানি ছাড়তে বলবি না রাকিব। কেন? ও বুঝতে পেরেছি, তোর মাথায় খুনের নেশা চেপেছে। চাপবেই তো। যখন মিমেরা তোকে মেরে ফেলেছিল প্রায়, আশরাফ চাচা আমরা না গেলে তো কি হতো বুঝতে পারছিস? নিলয় চুপ হয়ে যায়। রাকিব নিলয়কে ভালোভাবে দেখতে থাকে। মঈন বলে, মামা পত্রিকাতে তোমার ছবি বের হয়েছে। সিফাত ভাইয়ের লাশ পাইছে পুলিশ। মিমি আপা, অর্ক, নয়ন আর পুলিশ তোমার হন্যে হয়ে সারা ঢাকা শহর খুঁজতেছে। তোমার চিন্তা নাই, আশরাফ মামা সব সামলাবো কইতাছে। তোমারে যখন মেরে ফেলে রেখে গেছিল সব, তখন আমরা 4 জন যাই তোমারে এখানে নিয়ে আনছি। তুমি টেনশন করো না, আশরাফ মামা তোমারে কইছে তুমি যেন কয়দিন এইখানে গা ঢাকা দিয়ে থাকতে। সময় মতো তোমারে এইখান থেকে বের করবে। এক নাগাড়ে কথাগুলো বলে মঈন। সারা শরীর যেন নিলয়ের কাঁপতে শুরু করেছে। রাগে সারা শরীর যেন থরথর করে কাঁপছে। এইভাবে কেটে যায় একটা বছর। বদ্ধ ঘরে পড়ে থাকে নিলয় আধমরা হয়ে। শরীরটা আস্তে আস্তে ঠিক হলেও মন ও মাথা তার মিমিকেই মেরে ফেলার চিন্তাতে মগ্ন ছিল। নীলয় কথাগুলো বলে সবার দিকে তাকায়। নেহা স্তব্ধ হয়ে শুনতে থাকে কথাগুলো। নীলয়ের চোখে স্পষ্ট রাগের প্রতিচ্ছবি নেহা দেখতে পায়। নেহা টেবিল থেকে 1 গ্লাস পানি গলাতে ঢেলে আবার নীলয়ের দিকে তাকায়। সে সময় মাসুম বলে,
তারপর আস্তে আস্তে যোগ দিই ভাইয়ার গ্যাংয়ে। সেখান থেকে আর ভাইয়ার পিছু ছাড়িনি। এইভাবে ভাইয়ের সাথে থাকি 3টে বছর। প্রতি রাতে ভাইয়া খুব কাঁদতো আর ডায়েরিতে কী সব লিখতো। একদিন মিমের খোঁজ পাই আমরা। সেই দিন মিমের বিয়ে ছিল আর আমরা সেই বিয়েতে সবার সামনেই তাকেই মেরে দেই। নিলয় চুপ হয়ে বসে থাকে। নেহা নিলয়ের পাশে এসে বসে। তারপর, সরি নিলয় সাহেব, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। নিলয় নেহার দিকে তাকায়। নেহা নিলয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় তারপর রাফাত, মাসুম, সিয়াম আর রুদ্রের দিকে তাকায়। ওরা সেখান থেকে চলে যায়। নেহা নিলয়ের একদম কাছে যেয়ে বসে। নিলয় বলে, কোনো ব্যাপার না, কাল তোমার ক্লাস আছে, ঘুমিয়ে পড়ো। নিলয় আর কোনো কথা বলার সুযোগ দেয় না নেহাকে। তাড়াতাড়ি উঠে ঘরের লাইট অফ করে নিলয় ফ্লোরের বিছানায় যেয়ে শুয়ে পড়ে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে আর নিলয় অন্য দিকে ঘুরে শুয়ে আছে। নেহা ভাবতে থাকে, ইস, মানুষটা আসলেই অন্যরকম। মাস্তানি করলেও মনটা কিন্তু অনেক ভালো তার। মানুষটার পাশে আমার থাকতে হবে। নেহা এসে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। কখন বুঝতেই পারেনি। নেহা, এই নেহা। নেহা ধরফর করে ওঠে। তাকিয়ে দেখে অনেকটা সকাল হয়ে গিয়েছে। আজ নামাজটা পড়তে পারলো না নেহা। সামনে তাকিয়ে দেখে নিলয় একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আজ ইনি এমন সেজে আছে কেন? আজও কি ভার্সিটিতে যে আমার বান্ধবীদের ক্রাশ খাওয়াবে নাকি? একদম খুন করে ফেলবো। ফাজিল বড় একটা। আমার সাথে কোনো মাস্তানি চলবে না, বলে দিলাম। নেহা নিলয়ের সাদা শার্টের উপর কালো টাই আর কোট পরে থাকতে দেখে মনে মনে কথাগুলো বলে ফেলল। এদিকে নেহার সমস্ত ঘুমন্ত দুটি চোখের দিকে নিলয় একদম হাঁ করে তাকিয়ে আছিল। এখনো চোখ দুটিতে ঘুম লেগে আছে। ঘুম ঘুম দুটি চোখ সাধারণ চোখের একটু একটু ছোট দেখায়। আর এটাই নিলয়ের সবচাইতে বেশি পছন্দের। নিলয় খানিকক্ষণ নেহার দিকে তাকিয়ে থেকে বলে, কি মেসেজ, এখনো ঘুমাবেন নাকি রেডি হয়ে ভার্সিটিতে যাবেন? আরে আজ আপনার জন্য আরো একগুচ্ছ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আরে পাগলি, সেটা বললে কি তার মজা থাকে? রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আছো, তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিতে হবে। আর একটু ঘুমাই না। নেহা কথাটা বলেই আবার বিছানায় শুয়ে পড়ে। আর তখনই নিলয় নেহার নাক টেনে দেয়। নেহা কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকে। আর ঠিক তখনই নেহাকে কোলে তুলে নিয়ে যায় বাথরুমে। দরজার কাছে নামিয়ে দাঁড়িয়ে থাকে নিলয়। নেহা বলে, এভাবে কোলে তুলে নেওয়ার কি দরকার ছিল? নামিয়ে দেবেন যখন। কি? এবার যান, আমি এখন চেঞ্জ করব। আবার কি হয়ে থাকলে? আমরাই তো। চুপ ফাজিল, ওরা সবাই দেখছে তো। কারা দেখছে? কারা আবার? যারা পড়ছে গল্পটা। এবার যান। নেহা নিলয়ের দিকে পানি ছুঁড়ে দেয়। নিলয় ছিটকে সরে আসে দরজা থেকে। আর তখনই দরজা আটকে দেয় নেহা। নিলয় হাসতে হাসতে নিচে আসে। আজ সে খুশি, কারণ সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে নেহাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করে দেবে মাস্তানি ছেড়ে। তাই তো আজ বাড়িতে পুরনো কিছু গেস্ট আসবে। বেশ কিছু সময় পর নেহা রেডি হয়ে আসে। আজও সে প্রথম দিনের মতো একটা নীল রঙা ড্রেস পরে এসেছে নেহা। নেহার নানু নিলয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, নিলয়, আমার নাতনি বলে কথা, এত তাকিও না। ইস, তোমার নানি যদি একটু মাঝে মধ্যে এমন ড্রেস পরতো। আমার যা চেহারা, তাতে মনে হয় করো এখনো 2-4টে মেয়েকে পটাতে পারি, কিন্তু তোমার নানির ঠেলায় তা আর হয় না। নিলয় মুচকি হাসে। এদিকে নেহার নানি নেহার কানে কানে বলে, কি রে, এইভাবে জামাইয়ের দিকে তাকাইস না। আমরা তো আর নিয়ে যাচ্ছি না, আমার নাচ জামাই বলে কথা। ইস, তোর নানু যদি আমার সামনে এমন লুকে ঘুরতো, আমার যা চেহারা, তাতে মনে কর 2-4টা ছেলেকে এখনো পটিয়ে প্রেম করতে পারি। নেহা হেসে দেয়। নিলয়ও হাসে। এদিকে দুজন বুড়ো বুড়ি ওদের দুজনের হাসির দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধ মানুষ দুটির মুখে যুবকদের হাসানোর জন্য মুচকি হাসি লেগে রয়েছে। খাবার খাওয়ার পর নেহাকে নিয়ে নিলয় বের হয়। ভার্সিটির কাছে আসতেই নিলয়ের ফোনে মেসেজটিও বেজে ওঠে। নিলয় মেসেজটি চেক করে, দেখে কোনো এক অজানা নাম্বার থেকে কেউ ছবি পাঠিয়েছে। আর সেই ছবির সাথে নিলয় বেশ পরিচিত।
এটা কাল রাতের ছবি যেখানে নয়নকে নিলয় নিজে মেরে ফেলেছে। নিলয় চুপ হয়ে যায়। কেমন যেন এক অস্বস্তি ভর করতে লাগলো তার শরীরে। মনে মনে বলল, আমার কি তবে মাস্তানি ছাড়া হবে না? এই রাখেন রাখেন। নিলয় ভার্সিটির গেট ছাড়িয়ে চলে যাচ্ছিল। নেহা গাড়ি থামাতে বলে। নিলয় নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চলে এসেছে গন্তব্যে টেরই পেল না। গাড়ি ধপ করে ব্রেক করে। নেহা নামে। নিলয় নামতে যাবে তখনই নেহা বলে ওঠে, এই না না, একদমই নামবেন না। এমনিতেই আমার বান্ধবীগুলো আপনার উপর ক্রাশ খেয়ে আছে, তার উপর এত সুন্দর করে সেজে গুজে ভার্সিটিতে ঢুকলে কোনো হারামি মার্কা মেয়ে এসে আবার কেড়ে নিয়ে চলে যাবে। আপনি সোজা চলে যান। কি বলো? যান বলছি। নেহা একটি চিৎকার দিয়ে ওঠে। নিলয় হেসে দেয়। নেহা আর কিছু না বলে ভিতরের দিকে অগ্রসর হতে থাকে। নিলয় গাড়ি ঘুরিয়ে চলে আসতে থাকে। নেহা কিছুটা দূর যাওয়ার পর খেয়াল করে সেই দিনের অপরিচিত ছেলেগুলো আবারও নেহার পিছনে পিছনে আসছে। নেহা থেমে দাঁড়িয়ে নিলয়কে ডাকতে যাবে তখনই দেখে নিলয় চলে গেছে অনেকটা দূর। নেহা ছেলেগুলোর দিকে তাকায়। ছেলেগুলো মাথাটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। আচ্ছা কারা এরা? কেন আমার পিছনে পড়ে আছে? আচ্ছা এরা নিলয়ের কোনো শত্রু না তো? কি জানি, আজ নিলয়কে বলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে ভার্সিটিতে প্রবেশ করে নেহা। আফরিন ও শান্তার সাথে দেখা হয় ওর। তিনজন হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে তখনই দেখে সামনে জিহান দাঁড়িয়ে আছে। নেহা মাথাটা নিচু করে নিয়ে হেঁটে যেতে থাকে। জিহানের কাছে আসতেই জিহান নেহার সামনে যেয়ে দাঁড়ায়। নেহা পাশ কাটিয়ে যাবে, আবারও জিহান নেহার সামনে এসে দাঁড়ায়। কি হচ্ছে জিহান এসব? চুপ, কোনো কথা বলবি না। জিহান কথাটি বলেই পেছনের পকেট থেকে ছোট্ট তরল ঘেরা একটি বোতল বের করে। জিহানের দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। জিহান বলে, এটা কি দেখেছিস? এটা হলো অ্যাসিড। নেহা শোন, তোকে আমি ভালোবাসি। তোকে যদি না পাই না, আমি কিন্তু তোকে কারো হতে দেব না, মনে রাখিস। জিহান কোনো কথা বলে না আর। নেহা হাত তুলতে যাবে জিহানকে চড় মারার জন্য, তখনই জিহান হনহন করে হেঁটে চলে আসে ওদের সামনে থেকে। নেহা কেবল বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে জিহানের চলে যাওয়ার দিকে। আর সহ্য করা যাচ্ছে না নেহা, এখনই নিলয় ভাইয়াকে ফোন করে বলছি। ওর কত বড় সাহস তোকে অ্যাসিডের ভয় দেখায়। না আফি থাম, ওনাকে বলিস না। ও জানলে জিহানকে আর তোরা কেউ দেখতে পাবি না। কেন পাবো না দোস্ত? ও কি স্বর্গে যাবে? স্বর্গে যাবে কিনা জানি না, তবে উপরে যাবে এটা শিওর। বাদ দে, জিহানকে পরে বোঝানো যাবে। চল ক্লাসে যাই। আর এই ব্যাপারে প্লিজ তুই নিলয়কে কিছু বলবি না। আচ্ছা চল। ওরা তিনজন ক্লাসের দিকে চলে গেল। এদিকে নিলয় আশরাফ সাহেবের অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নেমে গাড়ির সামনে বসে সিগারেট জ্বালায়। ধোঁয়া উপরে ছেড়ে পকেট থেকে ফোনটা বের করে। রাফাত, সিয়াম, মাসুম আর রুদ্রকে কল দেয়। ওরা সবাই 5 মিনিটের মধ্যেই চলে আসে। সবাই নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয়ের মুখে আজ প্রথম কেমন যেন একটা চিন্তার ছাপ তারা দেখতে পায়। রুদ্র বলে ওঠে, কি এবার ভাইয়া, কোনো সমস্যা? কি সমস্যা? সেই মেয়ে অচেনা আগন্তুক। আইনে দেখ। সবাই নিলয়ের ফোন থেকে এই ফটোগুলো দেখতে থাকে। রাফাত বলে, নাম্বারটা ট্র্যাক করি চলো। এতে কোনো লাভ নেই, এটা ভুয়া নাম্বার। কেউ জেনে শুনে সঠিক নাম্বার এমন অবস্থায় দেবে না। তবু একবার ট্রাই করি, চল। ওরা নাম্বার দিয়ে চলে যায়। নিলয় ধীর পায়ে হেঁটে অফিসে প্রবেশ করে। নিলয়ের মুখে চিন্তার ছাপ ওই আগন্তুক মেয়েটাকে নিয়ে নয়। চিন্তার ছাপ মাস্তানি ছেড়ে দেবে বলে আশরাফ সাহেবের কাছে আসছে বলতে। আর তিনি বিষয়টা কিভাবে নেবে এটা ভেবে নিলয় চিন্তিত। কারণ নিলয়কেই ব্যবহার করে আশরাফ সাহেব এখন শহরের মেয়র হয়ে গেছে। পুরো ঢাকা সিটি এখন আশরাফ সাহেবের কন্ট্রোলে। নিলয় অফিসের ভিতরে প্রবেশ করে। আশরাফ সাহেবকে কেমন যেন অন্যরকম মনে হতে থাকলো নিলয়ের। কেমন যেন শুকনো মুখ। নিলয়ের চিন্তাটা আরো বেড়ে গেল। সোজা যে চেয়ার টেনে বসে পড়লো সামনে। স্যার, আজ আপনাকে চিন্তিত লাগছে? আশরাফ সাহেব কোনো কথা বললে না।
টেবিল থেকে সিগারেটের প্যাকেট নিয়ে একটি সিগারেট জ্বালাই। তারপর ধোয়া মুখ নিতেই জোরে কেশে উঠে সিগারেট ফেলে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, বুঝলে নিলয়, কথাটা যে কিভাবে তোমাকে বলি। নিলয় বেশ ঘাবড়ে যায়। মাস্তানি করলেও নিলয় কখনো আশরাফ সাহেবের সাথে বেয়াদবি করেনি, আর আশরাফ কখনো কথা বাঁধিয়ে না রেখে বলে দিত। কিন্তু আজ এভাবে সংকোচতা দেখেই নিলয় আসলে একটু হলেও ঘাবড়ে যায়। এক মুহূর্ত নিলয় ঝটপট ভেবে ফেলে, আচ্ছা, ওই আগন্তুক মেয়েটাকে কি আশরাফ সাহেব চেনে, নাকি ওই মেয়েটা এনারই লোক? হতেও পারে, হয়তোবা আশরাফ সাহেব বুঝে ফেলেছেন আমি মাস্তানি যে কোনো দিন ছেড়ে দিতে পারি, তাই হয়তো আমাকে ব্ল্যাকমেল করার জন্য এমন প্ল্যান করেছে। তাই যদি হয় তাহলে ইনাকে মারতে আমার একদমই হাত কাঁপবে না। কিন্তু এমনটা তিনি নাও করতে পারেন, কারণ আমি তো তার মেয়ের জামাই, আর বড় কথা তিনি আগের এক প্রকার আমার আত্মীয়। আচ্ছা, মাস্তানি জগতে আত্মীয় জামাই বলে কিছু হয়? আমি শিওর ওই অচেনা মেয়েটির পিছনে মিমি আছে। খুব চালাক এই আশরাফ সাহেব। নিলয় কথাগুলো মনে মনে ভাবতে থাকে। আশরাফ সাহেব নিলয়ের দিকে তাকায়। নিলয়ের এমন উদাসীন ভাবাক্রান্ত মুখ আগে কোনোদিন আশরাফ সাহেব দেখেনি। তাই তিনি কিছু সময় চুপ থেকে বলে, নিলয় প্লিজ কথাগুলো তুমি বোঝার চেষ্টা করবে। নিলয় এবার একদমই শিওর হয়ে নেয় যে এসবের পিছনে আশরাফ সাহেবের হাত। তা না হলে তিনি এভাবে কোনোদিনও কথা বলেনি। আজ কেন বলছে? শালা বেঈমান একটা। সামনে বসে আশরাফ সাহেবের দিকে নিলয় বেশ ঘৃণিত দৃষ্টিতে তাকায়। আশরাফ সাহেব বলে, প্লিজ নিলয়, তুমি রাগ করো না। আসলে আমি বুঝতে পারছি যে তুমি আমার উপরে রেগে যাবে, কারণ তুমি কখনোই আমার থেকে এসব আশা করনি। আশরাফ সাহেব থেমে যায়। নিলয়ের প্লে বয় মুখের দিকে বোকা দৃষ্টিতে তাকায় তিনি। নিলয় আর নিজেকে সামলাতে পারে না। কোটের পিছন থেকে বাম হাত দিয়ে পিস্তল বের করে টেবিলের নিচে রেখে দেয়। প্যান্টের পকেট থেকে ডান হাত দিয়ে সাইলেন্সার বের করে পিস্তলের মাথায় আটকে নেয়। ট্রিগার চাপতে যাবে তখনই নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয়ের হাত কেঁপে ওঠে। পকেট থেকে ফোন বের করে, ভাইয়া ট্রাক হয়ে গেছে। আর মজার ব্যাপার কি জানো, খোঁজ নিয়ে দেখলাম নাম্বারটি অর্কের নামে তোলা, আর নাম্বারের মাধ্যমে ওর ঠিকানাও পেয়ে গিয়েছি। নিলয়ের মাথাটা যেন ঝিম মেরে ওঠে। অর্কের নামটা শুনতেই নিলয়ের গায়ের লোম যেন দাঁড়িয়ে গেল। নিলয় বসা থেকে উঠতে যাবে তখনই আশরাফ সাহেব নিলয়ের বাম হাতটি চেপে ধরে। নিলয় ওনার দিকে তাকায়। তারপর শান্ত গলায় বলে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিও, কেমন? নিলয়ের মাথাটা যেন ঝিম মেরে ওঠে। অর্কের নামটা শুনতে নিলয়ের গায়ের নম যেন দাঁড়িয়ে গেল। নিলয় বসা থেকে উঠতে যাবে তখনই আশরাফ সাহেব নিলয়ের বাম হাতটি চেপে ধরে। নিলয় ওনার দিকে তাকায়। তারপর শান্ত গলায় বলে, নিলয় আজ যা বলছে তুমি হয়তো তা আশা করনি কোনোদিনও। দিন দিন না আমার বুকের ব্যথাটা বেশ বেড়ে চলছে। প্রতি রাতেই এমন হয়, প্রচণ্ড রকম ব্যথা শুরু হয়। আমি কাউকে বলিনি। ভাবছো আমার দ্বিতীয় বউকে কেন বললাম না? সে তো একটা ডাইনি, সে শুনলে আমাকে আগেই মেরে ফেলতো। নেহার মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম ওর বাচ্চা বয়সে একটা মায়ের খুব দরকার, যে কিনা বাচ্চা মেয়েকে খুব আদর করে রাখবে। কিন্তু সে ভাবনা আমার ভুল ছিল। নেহার দিকে তাকিয়ে বিয়েটা করেছিলাম, কিন্তু বিশ্বাস করে নিলয় সংসার, তারপর থেকেই ঝামেলা। গত রাতে বুকে প্রচণ্ড রকম ব্যথা অনুভব হয়। কাশতে কাশতে বমি করি, আর রক্ত বের হয় বমির সাথে। আমি মনে হয় আর বাঁচব না। বুকে ব্যথা উঠলে নেহার মুখটা আমার খুব মনে পড়ে নিলয়। ওর চেহারাটা আমার চোখের সামনে ভাসতে থাকে। ডক্টর বলেছে অনেক আগে থেকেই চলছে, তাই আর বেশি ঝামেলাতে জড়ানোর কোনো দরকার নেই। তাই বলছিলাম কি, তুমি প্লিজ মাস্তানিটা ছেড়ে দাও। সুখে থাকার চেষ্টা করো নেহাকে নিয়ে। এইসব লাইন থেকে দূরে সরে যাও, ওকে সুখে রাখো। তোমার কিছু হলে আমার মেয়েটা আর কোথায় যাবে বাবা? প্লিজ। টেবিলের নিচে থাকা ডান হাত থেকে পিস্তলটা নিলয়ের পড়ে যায়। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। সে তো মাস্তানি ছাড়ার কথা বলতেই এখানে এসেছিল, আর কী সব আজে বাজে চিন্তা আশরাফ সাহেবের সম্পর্কে করেছে ও ভেবে কেমন যেন অনুতাপ লাগছে। নিজের অপরাধী মুখ নিয়ে আশরাফ সাহেবের দিকে তাকায়। তারপর বলে, স্যার ছেড়ে দেব। আমি অনেক ভেবে দেখলাম
এভাবে তো দিন চলে না, কিন্তু ছাড়বো আরও কিছুদিন পর। কেন? অর্ককে খুঁজে পেয়েছি, তাকে মারবো, তারপর একটা মেয়েকে মারবো। মেয়ে? আমাকে সবসময় ফলো করে, আমার অনেক প্রমাণ ওই মেয়েটার হাতে আছে, ওকেও মারবো। আচ্ছা। নিলয় আর দাঁড়ায় না, সদা পিস্তলটি হাতে নিয়ে হন হন করে হেঁটে বেরিয়ে যায় নিলয়। ফোন বের করে মাসুমকে বলে, রাতে মিশন আছে, অর্ককে রাতেই মেরে ফেলবো, তোরা কেবল নজরে রাখ। আর বিকেলে বাড়িতে আসবি, দরকার আছে, সবাইকে নিয়ে আসবি। এইদিকে নেহা 2টা ক্লাস করে বের হয় ভার্সিটির গেটের কাছে। আকাশটা আজ কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। নেহা গেট থেকে বের হতে দেখে 3জন লোক কোথা থেকে এসে আশেপাশে ঘুরঘুর করছে। নেহা একবার ওদের দিকে তাকায়, আর তখনই ওরা অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। নেহা ভাবে, আচ্ছা এরা নিলয়ের লোক না তো, আমার ওপর নজর রাখছে, আমার কোনো বিপদ হতে পারে ভেবে। নেহা কিছুক্ষণ এটা ভাবলো, তারপর ফোনটা বেজে ওঠে ওর। স্ক্রিনে তাকিয়ে দেখে নিলয়ের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করতেই নিলয় বলে, আমি একটা খুব জরুরি কাজে আটকে গিয়েছি, তুমি আজ একা চলে যাও প্লিজ। আমি সন্ধ্যায় বাসায় আসব তোমার জন্য সেই সারপ্রাইজ নিয়ে। ওকে। সমস্যা থাকলে বলো, আমি রাফাতকে পাঠাচ্ছি। না থাক, আমি চলে যেতে পারবো। নেহা আশেপাশে তাকায়, পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেছে। আরফিন আর শান্তা এসে ওর পাশে দাঁড়ায়। নেহা একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে। নেহার সামনে তাকিয়ে দেখে ওই ছেলেগুলো কাকে যেন ফোন করে কিছু একটা বলে চলে যায়। কিরে, তোর হিরো কই, আজ আসবে না? না, তোকে বলতে বলছি নাকি। বাপরি, আচ্ছা বাবা, কেড়ে নিচ্ছি না, চল আমাদের সাথে কিছুটা পথ। চল, 3জন রিক্সা নিই, আমাদের বাড়ির রাস্তার মোড়ে আমি নেমে যাব, তোরাও তো ওই দিক দিয়েই যাবি নাকি? ওরা 3জন রিক্সায়। আরফিনের কলের ওপর চিকন শান্তা বসে। 3জন বেশ গল্প করতে করতে যাচ্ছে। হুট করে নেহার ওই 3জন আগন্তুক লোকের কথা মনে পড়ে যায়। আচ্ছা, ওরা কি তবে আসলেই নিলয়ের লোক? এখন কি নীলাকে কল দিয়ে জানালো যে আমরা যাচ্ছি? কে জানি, হতেও পারে। নেহা কিছু সময় চুপ হয়ে কথাগুলো ভেবে নেয়, আর ভাবে, কেন নিলয় এমন করবে? অন্য কেউ তো হতে পারে, নিলয়ের শত্রুও তো হতে পারে। চল 3জন ভিজি। ভিজবি মানে? আরে দেখোস না, আকাশের দিকে তাকা, এখনই বৃষ্টি আসবে, দক্ষিণ আর ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি যে কোনো সময় আসবে। আফরিন, তুই কি বলছিস? তোরা যদি ভিজতে চাস তাহলে চল ভিজি। তয় আপা, আমি কিন্তু ভিজুম না, বউ কইছে ভিজার শরীরে জ্বর হইব, বউ বকবে, আর হেই চিন্তাও করবে আমার কিছু হলে সে কাইন্দা দেয়। রিক্সা চালকের কথা শুনে মেয়ে 3জন হো হো করে হেসে দেয়। নেহার হাসি থেমে যায়, কারণ তার নিলয়ের কথা মনে পড়ে যায়। আচ্ছা, আমি যদি ভিজি, তবে যদি জ্বর আসে, তাহলে উনিও তো আমাকে বকা দেবে, আমার জন্য হয়তো অনেক চিন্তা করবেই তো। আমি কি ওনার পর নাকি? একটুখানি পা গড়তে পড়ে হালকা ব্যথা হয়েছিল বলে ডাক্তার অবধি দেখিয়ে ঔষধ খাইয়েছিল, তাহলে যদি বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে ফেলি। আচ্ছা, ওনাকে ফোন দিয়ে একবার অনুমতি চেয়ে নিই। ওই কি ভাবছিস? না, কিছু না। মামা, তোমার ভেজা লাগবে না, রিক্সাটা আমাদের কাছে দাও 1 ঘন্টার জন্য, মানে বৃষ্টি যতক্ষণ থাকবে। এই নাও টাকা। শান্তা রিক্সা মামার দিকে ব্যাগ থেকে চাহিদা থেকে অনেকটা পরিমাণ টাকা বের করে দেয়। রিক্সা চালক শান্তার নাম্বার নিয়ে রিক্সা ছেড়ে দিয়ে চলে যায়। এইদিকে নেহা ফোন বের করে নিলয়কে কল দেয়, কিন্তু রিসিভ করে না। কয়েকবার দিয়েও কোনো কাজ হয় না, শেষে অফ দেখায়। নেহা কিছুটা বিচলিত মুখে বসে থাকে। এইদিকে শান্ত পরিবেশে বৃষ্টি গুড়ি গুড়ি ভাবে বিশাল আকাশ থেকে পতিত হচ্ছে। শান্তা রিক্সা চালককে সিটে বসে রিক্সা চালাতে থাকে, আর পিছনে 2জন মেয়ে উচ্চস্বরে হাসতে থাকে। ওরে মামা, শান্তা কি আগের জন্মে কোনো ছেলে ছিল রে নেহা? দেখ কিভাবে রিক্সা চালাচ্ছে, পাকা রিক্সা চালক মনে হয় পারবে না। বাপরে, কি ড্রাইভিং!
চলে আমার রিস্কা হাওয়ার ব্যাগে উইরা উইরা। শান্তা গান গেয়ে ওঠে। প্রকৃতির মাঝে যখনই রিমঝিম বৃষ্টি নামতে শুরু করে, কলা হতে ছড়িয়ে ধারা নদীর পাড়ের দিকে যায়। নেহা খুব ইচ্ছে ঝুম বৃষ্টির মাঝে একদিন ছোট্ট নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর পানিতে বৃষ্টি নেহার খুব ইচ্ছে ধুম বৃষ্টির মাঝে একাকী ছোট্ট নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর পানিতে বৃষ্টি পড়ার দৃশ্য দেখতে চায়। নেহার খুব ইচ্ছা ঝুম বৃষ্টিতে নিঃসঙ্গ নদীর সঙ্গী হতে। নেহারা ভিজে একাকার, চারপাশে জনাকীর্ণ। রিস্কা নদীর কাছে এসে থামে। নেহা রিক্সা থেকে নেমে দৌড়ে নদীর পাড়ে যায়। সবাই নদীর পাড়ে আসে। প্রচণ্ড বৃষ্টি বড় বড় ফোঁটা নেহার মুখে এসে পড়ে আর পড়ছে শান্তা নদীর পানির বুকে। বড় ফোঁটাগুলো নদীর পানিকে উথল করে তুলছে। কলাপাতার বৃষ্টির ফোঁটা পড়ছে আর যেন শব্দ করে গেয়ে চলছে। আচ্ছা, বৃষ্টি তুমি নগ্ন প্রতীক্ষিত, বৃষ্টি তুমি নগ্ন প্রতিনিধি। নেহা দুহাত ছেড়ে দেয়, আকাশের দিকে মুখ তুলে জোর গলায় বলতে থাকে, আজ ফিরে না গেলে কি হয় না? নামুক যতই বৃষ্টি। জোনাকিরা বলে উঠল, যেও না আমাদের ছেলে কোলাহলে, আমি না হলে তখন বসে থাকবো নির্জনে কিছুটা সময় তোমার পথ চেয়ে অপেক্ষাতে। বেশ কিছুক্ষণ ছুটাছুটি করে তারা। চারিদিকে বৃষ্টির পানিতে সাদা হয়ে গেছে যেন। নেহার এই সাদা রং বেশ পছন্দ। দুপুর গড়িয়ে একসময় বিকেল হয়, তবু আকাশে কালো মেঘে ছড়াছড়িতে মনে হচ্ছে সন্ধ্যা নেমেছে। বৃষ্টিও থেমে গেছে। রিক্সা চালক এসে কিছু সময় পর ওরা তিনজন আবার রিক্সায় উঠে। নদী থেকে নেহাদের বাড়ির দূরত্ব 20 মিনিটের রাস্তা। রিক্সা চালক কিছুটা দূরে নেহাকে এগিয়ে দিয়ে বলে, এইবার আপনি যান, আমি আর ওদিকে যাইব না আপা। তুই যেতে পারবি তো? বৃষ্টি কিন্তু আবার পড়ছে, কিছুই পাবি না। হেঁটে গেলে আর 25 মিনিটই তো লাগবে। তোরা যা, আমি একাই যেতে পারবো। আচ্ছা তাহলে যা, কাল দেখা হবে, আর পৌঁছে ফোন দিস। নেহা রিক্সা থেকে নেমে যায়। নেহা নামতেই বৃষ্টিটা যেন আবারও একটু জোরে ঝরতে লাগলো, তবে খুব জোরে নয়। নেহা পাকা রাস্তার এক পাশ ধরে হাঁটতে থাকে। কিছু দূর এসে নেহা পেছনে তাকায়, দেখে রিক্সা তাকে ছেড়ে অনেকখানি দূরে চলে গেছে। বৃষ্টির ফোঁটার কারণে খুব একটা দেখাও যাচ্ছে না। নেহা আবারও হাঁটতে থাকে। কালো পাকা রাস্তায় কোনো লোক নেই। হয়তো বৃষ্টির এই সন্ধ্যায় হব পরিবেশে কেউ বাড়ি থেকে বের হয়নি। নেহা ধীরে ধীরে আপন গতিতে হাঁটতে লাগলো। জীবনে কিছু ভালো লাগার সময় সে আজকে কাটিয়েছে। নিলয় থাকলে কত মজা হতো। ইস, ওনার সামনে ভিজবো, কেমন লজ্জা করতো না। নেহা এসব ভাবছে আর হাঁটছে। তখনই একটি গাড়ির উচ্চ হরণ শুনতে পায় নেহা। সেদিনের মতো করে একটা কালো রং এর গাড়ি নেহার কাছে এসে থামে। নেহা ভয়ে আটকে ওঠে, জোরে চিৎকার করে নেহা, কিন্তু কোনো লাভ হয় না। নেহার কিছু বুঝে ওঠার আগে তিনজন লোক নেহাকে গাড়ির মধ্যে টেনে নেয়। হাত থেকে ফাইল ও ফোন রাস্তায় পড়ে যায়। একটা লোক নেহার মুখ চেপে ধরে। নেহা তাকিয়ে দেখে পরিচিত কয়েকজন। এরা সে তিনজন লোক যাকে নেহা বেশ কয়েকবার ধরে দেখছিল আশেপাশে ঘুরতে, ফলো করত। নেহা পাশের সিটে তাকিয়ে আবার বড় রকমের ধাক্কা খায়, কারণ যে নেহার মুখ চেপে ধরছে সে আর কেউ নয়, জিহান। নেহার চোখ বেয়ে পানি পড়তে থাকে। নেহা ভাবে, কাছের মানুষ এমনটা করতে পারে সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাহলে জিহানি এদেরকে আমার পিছনে লাগিয়েছে। জিহানি তবে আমাকে ফলো করতে লোক রেখেছে, কিন্তু কেন? এই মুহূর্তের জন্য জিহানকে সে আর সহ্য করতে পারছে না। জিহান বলে, তোর খুব অহংকার তাই না? আমাকে ভালোবাসবি না তাই না? কত বড় সাহস তোর আমাকে ফিরিয়ে দিস, সবার সামনে আমাকে অপমান করিস চর মেরে। আজ সব শোধ তুলব। তোকে না বলেছিলাম আমার যদি তুই না হোস তবে তোকে কাউকে হতে দেব না। আমাকে অপমান করা তাই না? নেহার চোখ বেয়ে পানি পড়তে থাকে। কালো রঙের গাড়িটা অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। একটা জায়গায় গাড়িটা ধপ করে ব্রেক করে। আরও একজন লোক গাড়িতে ওঠে। নেহা তাকে দেখে আরও কিছুটা অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ সেই লোকটি হলো মাহিন, যে কিনা ভার্সিটির সামনে নেহার কাছে এসে সবার সামনে মাপ চেয়েছিল। নেহার মুখ থেকে জিহান হাত সরিয়ে নেয়। নেহা হাঁপাতে থাকে। ভেজা শরীরটা যেন কেমন অসহ্যকর লাগছে তার। কিছুক্ষণ শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলল, জিহান, তুই এমনটা কেন করলি? তুই তো আমাকে ভালোবাসিস, তাহলে
আমার সাথে এমন করতে পারলি? চুপ। তোকে না বলেছিলাম তোকে তুলে নিয়ে কয়েকদিন প্রেম করে ফিরিয়ে দেব? আজ সেই সুযোগটা পেয়েছি। ওই চুপ, কথা ছিল তোরা কেউ ওকে টাচ করবি না, যা করার আমি করব। আচ্ছা সে দেখা যাবে। নেহা ভয়ে কেমন যেন চুপসে যায়। যা হতে চলেছে নেহা কোনোদিনও কল্পনাও করেনি। কেবল কয়েকবার নিলয়ের কথা ভাবলো। নিলয়ের মায়াবী মুখটা তার চোখের সামনে ভাসতে লাগলো। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো নেহা, কিন্তু 5 জন ছেলের কাছে নেহা কিছুই না। সন্ধ্যা নেমেছে, বৃষ্টির পানি প্রকৃতিতে তখন বেশ জোরে ঘূর্ণীভূত হচ্ছে। নেহা বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ওদের থেকে আজ নেহাকে কেই বা বাঁচাবে। এক মনে অপরলার নাম নিতে লাগলো নেহা। বৃষ্টি তখন ঝমঝমিয়ে পড়তে লাগলো। ফাঁকা রাস্তা, পরিবেশ যেন আজ নেহারই বিরুদ্ধে। ফাঁকা রাস্তায় সারসা করে গাড়িটা চলছে। তখনই গাড়িটা ধপ করে জোরে ব্রেক করলো। নেহা কোনো দিকে না তাকে আটকে উঠল। সে মনে মনে বলেই ফেললো, এখন আমি কি করব? এবার তো আমি শেষ। নিলয় আমাকে মাফ করে দিয়েন। কথাটা বলে নেহা সামনে তাকায়। সামনে একজনকে সে দেখতে পায়। কালো রঙের গাড়িতে একজন বসে আছে, গায়ে বড় কালো রেনকোট পরা, মুখে মাস্ক। ঘুরে নেহাদের গাড়ির দিকে তাকিয়েছে। নেহা একবার ভাবলো এটা নিলয়, কিন্তু মস্তিষ্ক নানা চিন্তাতে বিচলিত থাকায় পরক্ষণে নিজেকে কনফিউশনে ফেলে দিল। অন্য হারামিটা চলে এসেছে। চিন্তা নেই, আজ ওকেও পারবো, তারপর এটাকেও। ওই তোরা যা, আমি আর জিহান এটাকে দেখছি। নেহা দেখে সেই অচেনা 3 জন ছেলে গাড়ি থেকে নামে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন। ওরা গাড়ি থেকে নামতেই মাহির নেহার ওড়নাটা টেনে বাইরে ফেলে দেয়। নেহা চিৎকার করে ওঠে। বৃষ্টির ফোঁটার শব্দে নেহার আত্মচিৎকার বেশি দূর না গেলেও নেহা ঠিকই পরপর 3টে গুলির শব্দ শুনতে পায়। মাহির নেহার মুখের কাছে ঠিক যেই সময়টা মুখ আনছিল, গুলির শব্দ শুনেই মাহিন থমকে যায়। সবাই সেই দিকে তাকিয়ে দেখে সেই 3 জন ছেলে মাটিতে পড়ে আছে। গাড়ির হলদে আলোতে তাদের তাজা রক্ত বৃষ্টির পানিতে মিশে কেমন একটা বিদঘুটের রং ধারণ করেছে। মাস্ক পরা ছেলেটি ধীর পায়ে এগিয়ে আসে, ডান হাতে একটি পিস্তল। জিহান আর মাহির জানলা খুলে হাতে বড় পিস্তল নিয়ে বের হয়। সাথে সাথে আরেকটি গুলির শব্দ শোনা যায়। একটা মাহিনের ডান হাতে এসে লাগে, আবার আরেকটা গুলি শব্দ শোনা যায়, সেটা জিহানের পায়ে এসে লাগে। দুজনে চিৎকার করে ওঠে। মাহিন আর জিহানের হাত থেকে পিস্তল পড়ে যায়। মাস্ক পরা ছেলেটি গাড়ির একদম কাছে আসে। নেহা গাড়ি থেকে নেমে যায়। মাস্ক পরা ছেলেটি মুখ থেকে মাস্ক খোলে। নেহা অবাক চোখে তাকিয়ে সেই দিকে দেখে, কারণ এই ছেলেটার কেউ না, এটা নিলয়। নেহা চোখ বড় বড় করে তাকালেও মুখে যে একটা প্রশান্তির ছাপ, তা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। নেহা দৌড়ে নিলয়ের কাছে যেতে থাকে। তখনই আবারও একটা গুলির শব্দ শুনতে পায় নেহা। নেহা চিৎকার করে উঠে দাঁড়িয়ে পড়ে। নেহার চোখের খুব কাছ দিয়ে একটা বুলেট পাস করে আর সোজা গিয়ে মাহিনের বুকে লাগে। নেহা হাঁ করে দেখে এসব। তারপর আবারও একটি গুলি চলে। গুলিটা জিহানের মাথায় যেয়ে লাগে। এই প্রথম নেহা তার নিজের চোখে 2টি খুন হতে দেখলো। তাদের তাজা রক্ত বৃষ্টির পানিতে মিশে যাচ্ছে। কেমন যেন সম্মোহনে পড়ে গেল নেহা। তুমি ঠিক আছো? নেহা কোনো কথা বলতে পারল না। নেহা কেবল শুনছে নিলয় মানুষকে মারতে পারে, কিন্তু কখনো তার সামনে এমন হবে নেহা ভাবতেও পারেনি। নেহা কেবল নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয় কষে একটি চর দেয়। নেহা গালে হাত দিয়ে চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। আমাকে না বলে বৃষ্টিতে ভিজেছ? আজ আমি না থাকলে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। আমাকে না বলে কোথাও যাবে না। আজ যদি বড় রকম কিছু হয়ে যেত। নিলয় কথাগুলো শেষ করে নেহার দিকে তাকায়। নেহা দৌড়ে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নেহার শরীর পানিতে ভিজে একাকার। নিলয় একটু কেঁপে উঠল। কেমন যেন এক অচেনা উন্মাদনায় নিলয় পড়ে গেল। নেহাকে ছাড়িয়ে নেয় নিলয়। তখনও বৃষ্টি হচ্ছে। নিলয় নেহার ঠোঁটের দিকে তাকায়। নেহা চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা বুঝতে পারছে নিলয় তার দিকে তাকিয়ে আছে। নেহা আবারও তাকায় নিলয়ের দিকে। নিলয় আস্তে আস্তে নেহার দিকে এগোতে থাকে, একদম কাছে চলে আসে। নেহাও কেমন সম্মোহনের মধ্যে পড়ে গিয়েছে আস্তে আস্তে নিলয়ের দিকে। এক সময় খুব কাছে চলে আসে দুজন। নেহার চোখ বন্ধ হয়। নিলয় নেহার আকর্ষণ ঠোঁট দুটিতে নিজের অবহেলিত ঠোঁট দিয়ে ভালোবাসার স্পন্দ জাগিয়ে তুলতে লাগলো, যেন আশিক মুভির মতো।
আদিত্য চোপড়া ও শ্রদ্ধা কাপুরের সিনটাই যেন আজ বাস্তবে চলে এসেছে। কেবল নায়ক ওপরে জ্যাকেটটা ধরেছিল আর নিলয় কিছুই না। বৃষ্টির পানিও ঠোঁটে এসে পড়েছে। আরও যেন কেমন বিমোহিত হয়ে যাচ্ছে দুজন। বেশ কিছু সময় চুমোর পর নেহা ছাড়িয়ে নেয়। ছোট্ট ছোট চোখ করে নেহা নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ নামিয়ে নেয়। গভীর এক চুমোর পর নেহা কাঁপছে। ঠান্ডায় কাঁপছে নাকি উন্মাদনায় বুঝতে পারছে না কেউ। তবে নিলয় গা থেকে জ্যাকেটটা খুলে নেহাকে পরিয়ে দেয়। তারপর হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে। দুজন গাড়িতে বসে। নেহা চুপ করে গাড়ির কাছের সাথে হেলান দিয়ে সামনে তাকিয়ে আছে। গাড়িটা চলতে শুরু করেছে। কয়েক সেকেন্ড পরে গাড়িটা ব্রেক করে নিল নিলয়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা বাম পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে জোরে হেঁটে অন্যদিকে চলে যাচ্ছে। মেয়েটির মুখের দিকে তাকায় নিলয়, কিন্তু চিনতে পারে না, কারণ নিলয়ের মতোই মুখে মাস্ক পরা। কি হলো? কিছু না। তাহলে থামলেন যে? না, এমনি। চলো। নিলয় কিছু বুঝতে দেয় না, জোরে গাড়ি চালাতে থাকে। নেহা ভাবতে থাকে, আচ্ছা আমি তো বলিনি যে আমাকে এরা ধরে নিয়ে এসেছে। তাহলে নিলয় কিভাবে জানলো আমি বিপদে পড়েছি? জানতে হবে আমার। নেহা প্রশ্ন করে, আমি তো কাউকে বলিনি যে আমি বিপদে পড়েছি। আপনি জানেন কি করে? হাসেন কেন? নিলয় কিছু সময় চুপ হয়ে থাকে। তারপর গাড়ি চালাতে চালাতে বলে, তোমার উপর আমার লোক নজর না রাখলেও আমার শত্রুদের উপর আমার লোক সবসময় নজর রাখে। এটাই হলো নিলয়ের মাস্তানির প্রথম হাতিয়ার, মাইন্ড গেম। আমি গুলির থেকে মাইন্ড গেম খেলতে বেশি পছন্দ করি। এই কারণে আমাকে ধরা বেশি সহজ নয়। মাহিনের উপর আমার লোক নজর রেখেছিল যেন ওর প্রতিটা ধাপ আমরা জানতে পারি এবং সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারি। আর ওকে ফলো করে আমার কাছে খবর আসে যে ওরা তোমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আপনি জানতেন তাহলে আমাকে নিয়ে যাচ্ছে? তবুও কেন আগে আমাকে বাঁচালেন না? দেখছিলাম ওরা কতদূর নিয়ে যেতে পারে। আর আমি সবার সামনে মাস্তানি করি না। ফাঁকা জায়গায় যেখানে আমি ও শত্রুরা ছাড়া কেউ থাকবে না, সেখানে আমি আমার পাওয়ার দেখাই। আপনি না একটা শয়তান। তবে ভদ্র শয়তান। শুধু শুধু আমাকে কষ্টে আর ভয়ে রেখেছিলেন। জানেন, বৃষ্টিতে ভেজার আগে আমি আপনাকে কতবার কল করেছি, কিন্তু আপনার ফোন অফ ছিল। আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম তো, তাই আর কি। কি এমন কাজ? নিলয় চুপ হয়ে যায়। এর গুরুত্বপূর্ণ কাজটা হলো মাস্তানি ছেড়ে দেওয়া। এটা কেবল নেহার জন্যই নিলয় করেছে, কারণ নিলয় বুঝতে নিয়েছে নেহা তাকে কতটা ভালোবাসে। মুখে না বললেও নিলয় ঠিক বুঝে নিয়েছে নেহা তাকে কতটা চায়। আর নিলয় নেহাকে ভালোবাসতে শুরু করেছে। তবে প্রথম না বাসলেও শেষ মুহূর্তে এসে নেহাকে নিলয় ভালোবাসতে শুরু করে দিয়েছে। যদিও নেহাকে ভালোবাসার আগে বারবার ভেবেছে এই যদি মিমের মতো আমাকে ধোঁকা দেয়, কিন্তু নিলয় নানা রকম ক্যালকুলেশন করে শেষেমেশে নিজেকে ধরে রাখতে না পেরে নেহাকে ভালোবেসে ফেলেছে। তাই সে মাস্তানি ছাড়তে চায়। গাড়িটা এসে বাড়ির সামনে ব্রেক করে। তখনই রাত 9টা বাজে। নেহা ভিজে একদম চুপসে গেছে। নিলয় নেহার দিকে তাকায়, দেখে দরজা কাচের সাথে মাথা লাগিয়ে নেহা ঘুমিয়ে আছে। আরে এ কি মেয়ে রে, ভেজা কাপড়ে কিভাবে ঘুমায়? নেহার গায়ে হাত দিতে নীলয় চমকে যায়। নেহার গা জ্বরে পুড়ে যাচ্ছে। নীলয় গাড়ি থেকে নামে। বৃষ্টির ফোঁটা অনেকখানি আগে বেশ কমে এসেছে। নীলয় দৌড়ে বাড়ির মধ্যে যায় ছাতা আনতে। তারপর ফিরে এসে দরজা খুলে নেহাকে ডাক দেয়, কিন্তু নেহার কোনো সাড়া শব্দ নেই। গায়ে প্রচণ্ড জ্বর, কেবল নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নীলয় ছাতাটা ওপরে ধরে কাঁধের সাথে চেপে নেয়। তারপর নেহাকে কোলে তুলে বাড়ির মধ্যে নিয়ে যেতে থাকে। কি হয়েছে ভাবে? ছাতাটা ধর, ওর জ্বর এসেছে। কেন? ভেজার কারণে। নানি কোথায়? ঘরেই আছে। ওহ, তুই রাকিবকে কল দে, বল ভাইয়া আসতে বলেছে। আরিতা রাকিবকে কল দেয়। নিলয় নেহাকে নিয়ে রুমে চলে আসে। তারপর বিছানায় শুয়ে দিয়ে আরিতাকে ডাক দেয়। আরিতা আসে। কি হয়েছে ভাইয়া? নেহাকে কাপড়গুলো খুলে শুকনো কাপড়গুলো পরিয়ে দে তো। কেন ভাইয়া? কেন মানে? ওর দেখতে পারছি না জ্বর। মানে আমি কেন? তুমি তো করতে পারো, তোমার ওয়াইফ না সে, এগুলো তো তোমার কাজ। বেশি বক না করে যা বলছে তাই কর। নিলয় বাইরে আসে। আরিতা নেহার কাপড় পাল্টে দিয়ে বাইরে এসে দেখে নিলয় দরজার কাছে
পায়চারি করছে। হয়ে গেছে। গুড। রাকিবকে কল করেছিলেন? আচ্ছা থাক, করতে হবে না। বৃষ্টির মধ্যে ওর এত দূর আসতে হবে না। আমি দেখি কি করতে পারি। ভাইয়া তোমাকে এত ভাবতে হবে না, রাকিব ভাইয়াকে আমি কল করে দিয়েছি। তুমিও তো ভিজেছো, এখনো তো চেঞ্জ করনি। যাও আগে তুমি কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরো। আরিতা কথাগুলো বলে চলে যেতে লাগলো। নিলয় নিজের দিকে তাকালো। নিলয় তখনও ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছে। নেহাকে নিয়ে নিলয় কেমন যেন উত্তেজিত হয়ে যায়। এই জন্য নিজের দিকে একদমই তার খেয়াল নেই। নিলয় আরিতাকে ডাক দেয়। আরে শোন, নানানুকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু টেনশন করবে। তুই বরং গিয়ে শুয়ে পড়। আচ্ছা তুমিও ফ্রেশ হও। নিলয়কে কথাগুলো বলে আরিতা চলে যায়। নিলয় আবারও পায়চারি করা শুরু করে দিয়েছে। রাকিবের অপেক্ষাতে সে আবার ভুলে গেল সে ভিজে কাপড়ে আছে। বেশ কিছু সময় পর রাকিব আসে। তখন ঘড়িতে বাজে 10টা। রাকিবকে দেখেই নিলয় বলল, সরি রে, এত বৃষ্টির মাঝে তোকে আসতে হয়েছে। চুপ হারামি, চল ভাবিকে দেখি। আর জানে না তো তুই বিকালে আমাদের সাথে ছিলি। ওকে কিন্তু সারপ্রাইজ দেব। চল। নিলয় রুমে চলে আসে রাকিবকে নিয়ে। নিলয় বিকালে রাকিবদের বাসায় ছিল। তার এই নোংরা মাস্তানি জীবন থেকে একেবারে বের হতে চায় সে। তাই সে সব রকম আয়োজন করে ফেলেছে, কেবল সময়ের ব্যাপার মাত্র। রাকিব নেহাকে দেখে। অনেকখানি জ্বর এসেছে নেহার। রাকিব ঔষধ লিখে দেয়। নিলয় ফোন করতেই চোখ পড়ে মাশরুমের 17টি মিস কল। মনে পড়ে যায় আজ রাতের মিশনের কথা, শেষ মিশন। অর্ককে তারা খুঁজে পেয়েছে। আর অর্ককে মারলেই নিলয়ের রাফিয়ান এবার সমাপ্ত হবে। অর্কর কথা মনে পড়তে নিলয়ের নম যেন কেমন শক্ত হয়ে থাকে। রাকিব বলে, কি রে, স্ট্যাচু হয়ে গেলি নাকি? ওহ না, আজ রাতে যেতে হবে না। কোথায়? অর্ককে মারতে। তুই ততক্ষণ আমাদের বাড়িতে থাক। পাগল নাকি? এসব ছাড় নিলয়। অর্ক যা করেছে সে তার দিক দিয়ে সঠিক। সে দায়িত্বের মাঝে ছিল বলে এমন করেছে। দেখ রাকিব, বিশ্বাস আর দায়িত্ব দুটোই এক নয়। তোর থাকতে হবে না। চল, আমি বাস পৌঁছে দিচ্ছি। বেশি জ্ঞান দিস না। তোর যা ইচ্ছে কর, কিন্তু কালকের পর থেকে তোকে যেন মাস্তানি করতে না দেখি। আর আজ আমিও তোদের সাথে থাকতে চাই। না প্লিজ। নিলয় আর রাকিব বের হতে থাকে। সপাতে আরিতাকে দেখে নিলয় বলে, তুই আজ নেহার রুমে থাকবি, আমি না ফেরা অবধি। যা। নিলয় আর রাকিব চলে যায়। আজ রাকিব যাচ্ছে নিলয়ের সাথে। নিলয় আজ কেমন যেন চিন্তিত। কিন্তু কেন? কোন রহস্য কি তবে আজ রাতে উদ্ঘাট হবে? বড় রাস্তা থেকে অনেকটা দূরে একটা ছোট্ট গ্রাম। আলোহীন রাস্তার চারপাশে সারি সারি মেনহনি ও শিশু গাছ যেন হাতছানি দিয়ে স্বাগতম জানাচ্ছে। কালো রঙের পাজেরের গাড়িটা সারসা করে বাতাসের গতিবেগকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। নিলয় জিপিএস অন করে লোকেশন জেনে নিল। আর মাত্র কয়েক মিনিট বাকি গন্তব্য পৌঁছতে। নিলয় মুচকি হাসে। রাকিব ওর কাছে হাসির দিকে তাকায়। রাকিব বুঝতে পেরেছে নিলয়ের হাসির কারণ, তবু নিলয়কে জিজ্ঞাসা করলো, এভাবে অহেতুক তুই হাসিস না। তোর হাসির পিছনে কোনো কারণ থাকে, সেটা কি আমাকে বল। একটা রহস্যের কথা মনে পড়ে গেল, তাই হাসি পাচ্ছে। রহস্য? কিসের রহস্য? আর কি এমন রহস্য যার জন্য তোর এত হাসি পাচ্ছে? নিলয় রাকিবের কথা শুনে চুপ হয়ে যায়। নিলয় একটা রহস্য বুঝতে পেরেছে, কিন্তু সেটা কি গোপন রেখে রাকিবকে বলল। বাদ দে, কাল থেকে নেহাকে বড্ড কাছ থেকে ভালোবাসবো। কাছ থেকে মানে কি? আরে তুই বুঝবি না, মানে অনেক বেশি ভালোবাসবো। কারণ এসব কিছু ছেড়ে দেব রে আমি। দুজনে কথা বলতে বলতে গন্তব্যে এসে পৌঁছায়। বড় কারেন্টের এক খাম্বার পাশে গাছে পালা ঘেরা অজানা এক জায়গাতে রাফাত, মাসুম, সিয়াম আর রুদ্র দাঁড়িয়ে আছে। আর ওদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অর্ক। নিলয় গাড়িটা কষে ব্রেক করে দরজা খুলে সিটের পাশে বসে থাকে, গাড়ির দরজায় পা দিয়ে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ওর গায়ে তখনও কালো ভেজা রেইনকোট, তবে মুখে আজ মাস্ক নেই। কালো প্যান্ট, বড় চেন, কভার জুতা, প্যান্টে হাঁটু ছেঁড়া। এটা স্টাইল বলা চলে। গাড়ির দরজায় পা রেখে নিলয় একটি সিগারেট জ্বলায়। আজকাল নিলয় একটু বেশি সিগারেট খাচ্ছে।
সিগারেটের ধোঁয়া মুখে নিয়ে উপরের দিকে সরিয়ে দেয়। বেঞ্চেন সুইচের একটি শলাকায় কয়েক টান দিয়ে প্রায় পুরোটাই ফেলে দিল। তারপর গাড়ি থেকে লোহার রড বের করে অর্কর দিকে আগাতে লাগলো। নীলয়ের চোখে আজ কেন জানি বেশ ভয়ঙ্কর লাগছে, যা এতদিনে কেউ এমনটা দেখেনি। অর্ক নীলয়ের দিকে তাকায়। ততক্ষণে নীলয় অর্কর বাম পাশে সরে এসে সজোরে লোহার রড দিয়ে অর্কর মাথায় আঘাত করে। অর্ক একটি চিৎকার দিয়ে পড়ে যায়। তাজা রক্তে অর্কের সাদা গেঞ্জিটা ভিজিয়ে দিয়েছে। রক্তের পানি রাস্তায় জমে রক্তের সাথে মিশে গিয়েছে, কিন্তু এখন কোনো বৃষ্টি হচ্ছে না। নীলয় লোহার রড মাটিতে ঠেকিয়ে বসে যায়। অর্কের দিকে তাকায়। অর্কর চোখে পানি, যন্ত্রণা অর্কর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। নীলয় হাসতে হাসতে বলল, তোরা যদি বলতি পুলিশের হাতে আত্মসমর্পণ করতে, তবে করে দিতাম। তবে তোরা যদি বলতি ভাইয়া আমি তোমাকে গুলি করে মারতে চাই, তাহলে আমি নিজেই নিজের বুকটা তোদের সামনে পেতে দিতাম। আমি মানছি আমি খুব খারাপ, মাস্তানি করে বেড়াই, ছোট থেকেই অবহেলিত জীবন ছিল আমার। আচ্ছা এটা বলতে পারবি অর্ক, আমার ভালোবাসাটাও কি খারাপ ছিল আমার মতো? আমার তোদের মতো বিশ্বাস করাটা কি খুব বড় অপরাধ ছিল? কেন করেছিলি তোরা এমন? তোমাকে মিমি কোনোদিন ভালোবাসেনি। সে তার মিশন কমপ্লিট করতে তোমার সাথে ভালোবাসার নাটক করেছিল, আর তুমি বোকার মতো তাকে বিশ্বাস করতে শুরু করেছিলে। এই বোকা ঠিক বলেছিস বোকা। তবে বোকা লোকেরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। মিমিকে তো সবার সামনে মেরে দিয়েছিলাম। কিভাবে মেরেছিলাম শুনবি না? ওর ওই দিন বিয়ে হচ্ছিল ডক্টর একটা ছেলের সাথে। আমি সোজা সামনেই গিয়ে দাঁড়াই, আমাকে দেখে মিমি হা হয়ে তাকিয়েছিল। তারপর নীলয় থেমে যায়। পাগলের মতো মাথা কয়েকবার নাড়াতে থাকে। হাতে থাকা লোহার রডটি ধরে নিজেই নিজেকে জুতা পরা পায়ে কয়েকবার আঘাত করে আস্তে আস্তে করে। নীলয়ের এমন উন্মত্ত রূপ আগে কেউ দেখেনি। আজ নীলয় বেশ উত্তেজিত। অর্কের দিকে তাকিয়ে নীলয় আবারও বলল, মিমি আমার দিকে বড় বড় চোখে তাকিয়েছিল অনেকটা সময়। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি। বাড়িতে সিকিউরিটি যত ছিল সবাই আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়েছিল চারপাশে। আমি উচ্চ স্বরে হেসে দিয়ে মিমির দিকে তাকিয়ে বলি, তোমাকে বলেছিলাম আমাকে একদম বাঁচিয়ে না রাখতে। যদি বাঁচিয়ে না রাখতে তবে তোমাকে এখন মরতে হতো না। মিমি আমার দিকে তাকিয়ে বলে, তোর সাহস থেকে অবাক হচ্ছি, এতগুলো পিস্তলের সামনে দাঁড়িয়ে আমাকেই মারার কথা বলছিস। আমি ওর কথা শুনে হাসি। আমি বিরক্তিকর হাসি দিয়ে তাকাই ওর দিকে। জানিস অর্ক, সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। ওই মাসুম, হাসিতে কি প্রাণ থাকে রে? অর্ক, মাসুম থাকে বলছে। তাহলে সেদিন কেন আমার হাসিতে কোনো উত্তেজনা ছিল না? কেন সেদিন আমার হাসিতে কোনো প্রাণ ছিল না? নীলয় কথাগুলো বলে অর্ককে আবারও বাড়ি দেয়। অর্ক মা বলে চিৎকার দিয়ে ওঠে। নীলয় উচ্চস্বরে হাসতে থাকে। হাসি না থামিয়েই বলে, তুই তো আজ তোর মাকে ডাকার সুযোগ পাচ্ছিস অর্ক, কিন্তু আমার সেদিন কোনো সুযোগও দিসনি মাকে চিৎকার করে রাখতে। কষ্ট হচ্ছিল রে, কষ্টটা গুলি লেগেছিল বলে হচ্ছিল না রে, কষ্টটা হচ্ছিল তোমরা আমাকে মেরেছিলে এটাই মনে করতে করতে চোখ মেরেছিলাম। সেই কষ্টটা আমায় আজও ঘুমাতে দেয় না অর্ক। নীলয় আবারও লোহার রড দিয়ে অর্ককে মারে। মুখ থুবড়ে পড়ে যায় নীলয়। কাদামাখা শরীরটার রক্ত নিয়ে আরও বেরিয়ে যাচ্ছে। অর্কর দিকে তাকিয়ে নীলয় বলল, এই মিমির দিকে পিস্তল তাক করে ধরি আমি। সাথে সাথে মিমি বলে, তোকে তো কেবল মারাটা আমার অর্ডারের ব্যাপার। আমি হাসি মুখে বলি, আর আমি মারবো অর্ডার ছাড়া। এখানে যত পুলিশ আছে সবার পরিবারের লোক আমার হাতে বন্দী, সবার বাড়িতে আমার লোক গিয়ে বসে আছে। সো অফিসার্স, যদি নিজেদের এবং নিজেদের পরিবারকে বাঁচাতে চাও তাহলে চলে যাও, না হলে আমি যদি এখানে থেকে না ফিরি তবে তোমাদের এই জায়গা আর তোমাদের পরিবারের সবাই বোম ব্লাস্ট করে মারা যাবে। সবাই তখন যে যার মতো চলে যায়। বিয়েতে সব লোক পালিয়ে যায়। সারা বাড়িতে আমি আর মিমি দাঁড়িয়ে। মিমির দিকে পিস্তল হাতে দাঁড়িয়ে আছি আমি। মিমির চোখে ছানা পড়া হয়ে যায়, আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্লিজ নীলয়, আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তোমাকে ঠকিয়েছি, আমাকে মেরো না প্লিজ নীলয়। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমাকে মেরো না। আমি তখন উচ্চস্বরে হেসে দিই। হাতে থাকা পিস্তলটি কোমরে গুজে ওর দিকে যাই। ওর পাশে গিয়ে বসি। মিমিকে টেনে নিয়ে আমার পাশে বসায়। তারপর বলি, মনে পড়ে এভাবে
কতটা বিকেল কাটিয়েছি। তুমি আমার কাঁধে মাথা রেখে বসে থাকতে, আর আমি তোমার সাথে স্বপ্ন বনার গল্প করতে করতে বসে থাকতাম। কিন্তু সবগুলোই ছিল মিথ্যা। না না, আমার দিক থেকে মিথ্যা না, মিথ্যে ছিল তোমার দিক থেকে। আমি মিমিকে টেনে আমার কাঁধে মাথা রাখতে দিই, সে কোনো কথা বলে না। আমি মিমিকে টেনে নিয়ে জোর করে ওঠোঁটে কিস করি। আমার দিকে মিমি কেবল বোকা দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর বলে, আচ্ছা যাও, ছেড়ে দিলাম। কথাটা বলে আমি হেঁটে চলে আসতে যাব। আমি ওকে ছেড়ে দিয়ে যখনই সোজা চলে আসতে যাব, ঠিক তখনই মিমি পিছন থেকে আমার কোমর থেকে পিস্তলটা বের করে আমার দিকে তাক করে গুলি করে, কিন্তু গুলিটা মিস করে। আমি জোরে হাসি। মিমি আবার গুলি করে, কিন্তু আর গুলি বের হয় না। পিস্তলে আমি একটা গুলি নিয়ে গিয়েছিলাম, আর আমি নিজেই চেয়েছিলাম মিমির কাছে ওই পিস্তলটি যাক। দেখতে চেয়েছিলাম ওর বিশ্বাস, কিন্তু মেয়ে তো, বিশ্বাস আর বিস্ময়ের মধ্যে বেশ ভালো সম্পর্ক, তাই না? আমি মিমির দিকে তাকিয়ে বলে, না মিমি, আজ আর তোমার পালা না, আজ আমার পালা। আজ আমি মারব। চিৎকার করবে তুমি, কিন্তু মজার ব্যাপার, তোমাকে বাঁচাতে কেউ আসবে না। আর যে আসবে সে তোমার আর আমার এই রাফিয়ান খেলাতেই মরবে। কথাগুলো বলে আমি পা থেকে ছোট পিস্তলটি বের করি, যা সব সময় আমি নিজের রক্ষার্থে নিজের কাছে রেখে দিতাম। সেই পিস্তলটি ছিল বুলেটে ভরা। বের করে বসে পড়ি। তারপর মিমির পায়ে একটি গুলি করি। মিমি চিৎকার দিয়ে ওঠে। এক পায়ে গুলি খেয়ে মিমি কাত হয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আমি আবারও গুলি চালাই, সেটা মিমির আর একটা পায়ে গিয়ে লাগে। মিলি এবার পড়ে যায়। আমি হাসতে হাসতে আবার গুলি করি। এবার গুলিটা গিয়ে মিমির কপালে লাগে। মিমি মারা যায়। তারপরও পিস্তলে থাকা বাকি গুলিগুলো মিমির মরা দেখতে ইচ্ছা করি মরা দেহর উপরে জ্বালাই। তারপর সেখান থেকে চলে আসি। জানিস অর্ক, সেদিন আমার চোখ দিয়ে কোনো পানি পড়েনি। আজ তোকে মারতে এসে পড়ছে। কাউকে আরও বেশি আমি আপন ভাবতাম রে। এখানে যত লোক আছে, এরা যদি বলে আমাকে মেরে ফেলতে চাই, আমি হাসতে হাসতে ওদের পিস্তলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকব। যার হাত কাঁপবে আমাকে গুলি চালাতে, সেই আমাকে ভালোবাসে রে। মাসুম, তোর পিস্তলটি বের কর। সবাই নিলয়ের দিকে হা হয়ে তাকিয়ে আছে। নিলয়কে একে একে সবাইকে পিস্তল বের করতে বলে। সবাই নিলয়ের কথা মতো পিস্তল বের করে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। সবাই লাইন দিয়ে দাঁড়া। নিলয় কথাটা বলে সামনে যায়। তারপর বলে, তোদের পিস্তল আমার দিকে ধর, তারপর আমাকে গুলি কর। যা বলছি তাই কর, না হলে তোদের সব কয়টাকে আমি গুলি করব। নিলয়, পাগলামি থামা, তাড়াতাড়ি বাসায় চল। চুপ, তুই এর মধ্যে হাসিস না। যদি আসিস তবে যা পিস্তল দিয়ে আমাকে গুলি কর, সামনে যা। কথাটা বলেই মাসুম নিজের হাত থেকে পিস্তল ফেলে দিয়ে মাথাটা নিচু করে নিলয়ের সামনে দাঁড়িয়ে পড়ে। একে একে সবাই পিস্তল ফেলে দিয়ে দাঁড়িয়ে যায়। এবার তোমার পালা ভাইয়া, আমাদের মেরে দাও। হয়তো তুমি ভাবছো আমরাও অর্কদের মতো বিশ্বাস নিয়ে খেলতে পারি, তাই আজ আমাদেরও মেরে দাও। নীলয় কথাটা শুনে পিস্তল ধরে ওদের দিকে। সবাই চোখ বড় বড় করে তাকায়। তবে কি নিলয় ওদের মেরে ফেলবে? সবাই কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এদিকে রাকিব রেডি হাতে লোহার রড নিয়েছে। যদি নিলয় সবাইকে গুলি করে, তবে রাকিবও নিলয়কে ছাড়বে না। নিলয় উচ্চস্বরে হাসে। সবাই ওর হাসির দিকে তাকায়। তারপর একটি গুলি চলে। থুম করে মাটিতে পড়ে যায় একটা বলবিতর শরীর। নিলয়ের দিকে সবাই হা করে তাকিয়ে আছে। নিলয়ের চোখে পানি। নিলয় হাসে। তবে নিলয় আজ এই হাসির মাঝে একটা অধিক প্রাণের সন্ধান খুঁজে পেয়েছে। তারপর